ছিল বৃহস্পতিবারের রাত। বাইরে ঝুম বৃষ্টি। গ্রামের দিকে হয় বৃষ্টির রাতে বিদ্যুৎ কিছুক্ষণ পর পর আসে আর চলে যায়। রাহাত ঘুমিয়ে আছে। হঠাৎ মা এসে রাহাতকে ডেকে বলল, রাহাত, ও রাহাত, একটু উঠবি বাবা? কি হয়েছে মা? বাবা, আমার অনেক মাথা ব্যথা করছে। বাসায় মাথা ব্যথার কোনো ওষুধ নেই। একটু বাইরে থেকে ওষুধ নিয়ে আসবি বাবা? মা, বাইরে তো অনেক বৃষ্টি, কিভাবে যাব? এই যে বাবা, নে ছাতাটা, একটু যা আমার সোনা ছেলে। ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি নিয়ে আসছি। ছাতাটা হাতে নিয়ে ভাবতে থাকলাম, রাত তো প্রায় 10টা বাজে, আর বাইরে যে জোর বৃষ্টি হচ্ছে, খোলা থাকবে কিনা ওষুধের দোকান কে জানে। তবুও মায়ের অসুস্থতার কথা ভেবে আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম। বাইরে অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করে একটা বাজ খুব জোরে পড়ল। রাহাত আঁতকে লাফিয়ে ওঠে। নিজেকে রাহাত আবিষ্কার করে বিছানায়। ও, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। হঠাৎ এইরকম স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়ায় ভালো লাগছিল না রাহাতের। পাশ থেকে রাহাতের স্ত্রী মাঝরাতে বসে থাকতে দেখে সেও ঘুম থেকে জেগে ওঠে। কি গো, মাঝরাতে এরকম উঠে বসে আছো কেন? মাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম, মনের মধ্যে ভালো লাগছে না। এতদিন পর আমরা গ্রামে এসেছি, মায়ের রুমে এসে ঘুমিয়েছি, তাই হয়তো তুমি এমন স্বপ্ন দেখছো। ঘুমিয়ে পড়ো রাহাত। মা বোধহয় অনেক কষ্টে আছে রুমি, মায়ের কবরটা একবার দেখে আসবো। এখন এই ঝড় বৃষ্টির রাতে বের হবে কেন? কাল সকালে বের হয়েও, এখন শুয়ে পড়ো। কিছুক্ষণ ভেবে রাহাত শুয়ে পড়ে, কিন্তু রাহাতের কোনোভাবেই ঘুম আসছে না। এদিক ওদিক তাকিয়ে সময় পার করছে রাহাত। হঠাৎ রাহাতের চোখ পড়ে জানালার দিকে। রাহাত দেখতে পায় জানালার পাশে কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। রাহাত পাশে তাকিয়ে দেখতে পায় রাহাতের স্ত্রী ঘুমিয়ে আছে। তাই কোনো প্রকার শব্দ না করে রাহাত ধীর পায়ে দরজা খুলে বাইরে যায়। কালো কাপড়ে বৃষ্টিতে ভিজতে থাকা অবয়বটি রাহাতকে বের হতে দেখে সামনের দিকে এগিয়ে যায়। এই যে শুনছেন, কে আপনি? শুনুন। কালো অবয়বটি না থামলে বৃষ্টির মধ্যে রাহাতও ভিজতে ভিজতে এগিয়ে যায়। রাহাত কেন হাঁটছে কালো অবয়বের পিছু পিছু আর কোথায় বা যাচ্ছে তা ঠিক সে বুঝতে পারছে না। এই ঝড় বাদলের রাতে মানুষটা কই যাচ্ছে, আর আমার জানালার কাছেই বা কি করছিল? ডাকটা শুনলেও থামলো না, নাকি শুনতেই পায়নি? কিছুক্ষণ হেঁটে আবার রাহাত ডেকে ওঠে, এই যে শুনুন, একটু থামুন, এই যে ভাই। বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই। বৃষ্টির জন্য সব আবঝা হয়ে আছে, ঠিকভাবে কোনো কিছু স্পষ্ট বোঝাও যাচ্ছে না। কি মুসিবতে পড়লাম রে! বাড়ি থেকে এই ঝড় বৃষ্টির মধ্যে কেন যে বের হলাম, ফেরার রাস্তাও তো বুঝতে পারছি না। বৃষ্টির জন্য কিছু দেখাও যাচ্ছে না ঠিক মতো। রাহাত দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় পাশ থেকে এক বৃদ্ধ বলে উঠল, বাবা, এই ঝড়ের রাতে বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছ তুমি? পাশে যে একটা দোকান খোলা আছে এটার হাত একদমই লক্ষ্য করেনি। এত রাতে বৃষ্টির মধ্যে দোকান খোলা ব্যাপারটা রাহাতের অস্বাভাবিক মনে হলো।
এই যে চাচা, সামনের দিকে যাচ্ছিলাম আর কি। আরে বাবা, তুমি রাহাত না? হ্যাঁ চাচা, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? আমাকে চিনতে পারোনি বাবা? আমি তোমার হেলাল চাচা। রাহাতের মা মারা যাওয়ার প্রায় 10 বছর পর গ্রামে এসেছে। গ্রামের হালচাল, পথঘাট, মানুষজন সবই কিছুটা নতুন। ও, হেলাল চাচা। আসলে কি বলতো চাচা, বছর কয়েক পরে এলাম তো। তোমাকে যখন দেখেছি তখন তো বেশ শক্তপোক্তই ছিলে। এখন তোমার দাড়ি, বয়স্ক চেহারায় হুট করে চিনতে পারিনি। আর এই বৃষ্টির মধ্যে তো। সময়কে কি কেউ বেঁধে রাখতে পারে বাবা? সময় যায়, মানুষের আয়ুও কমে আসে, শরীরে ভাঁজ পড়ে। কিন্তু তুমি কবে এলে? আজ বিকেলে গ্রামে এসেছি চাচা। নতুন বিয়ে করেছি তো, আমার স্ত্রীকে তাই আমার গ্রামটা দেখাতে নিয়ে আসলাম। বাবা বাবা, শুনে বেশ ভালো লাগলো বাবা। কিন্তু এই ঝুম বৃষ্টিতে বৌমাকে রেখে কোথায় যাচ্ছিলে? ইয়ে, না মানে চাচা, জানালার পাশে একটা কালো অবয়ব। আচ্ছা ছাড়ো, বৃষ্টিতে না ভিজে আমার দোকানে এসে বসো, আমি গরম গরম চা করে দিই। আচ্ছা চাচা, দেন তাহলে। বৃষ্টির মধ্যে গরম গরম চা ভালোই লাগবে। রাহাত বৃদ্ধের সাথে গল্প করতে করতে চা পান করতে থাকে। আচ্ছা চাচা, আপনি এই এত রাতে দোকান খুলে বসে আছেন, বাড়ি যাবেন না? আমার বাড়ি? হ্যাঁ, বাড়িতে চাচি আপনাকে বকা দিবে না এত দেরি করে বাড়ি ফিরলে? আমাদের একটা সময় আসলে বুঝলে, লাশ হয়ে গেলে আমাদের আর ঘরে কেউ আশ্রয় দেয় না। সবাই যত দ্রুত সম্ভব কবর দেওয়ার ব্যবস্থা করে, কেউ আর অপেক্ষা করার জন্য থাকে না। মানে চাচা, বুঝলাম না। কিছু না বাবা, শোনো, গ্রামে এত রাতে ঘর থেকে বের হওয়া ঠিক না। আসলে চাচা বের হতাম না, মাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম। মা আমাকে বলছে মায়ের অনেক মাথা ব্যথা করছে, ঔষধ এনে দিতে। এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। খুব ইচ্ছে করছিল মায়ের কবরটা দেখে আসি, কিন্তু আপনার বৌমা বলল কাল সকালে যেতে। গ্রামের কবরস্থানের অবস্থা খুব একটা ভালো না বাবা। কবরগুলো বাঁধাই করার কাজ করতে হবে। প্রতিদিনই প্রায় ঝড়ো আবহাওয়ায় বৃষ্টিতে কবরগুলো নষ্ট হয়ে গেছে। আমার মনও সেটাই বলছিল, হয়তো মায়ের কোনো কষ্ট হচ্ছে। তুমি যাই বলো বাবা, এই নিশুতি বৃষ্টির রাতে তোমার এভাবে একা বের হওয়া উচিত হয়নি। এই সময় আশেপাশে অশরীরী ঘোরাফেরা করে। কি বলেন চাচা, এই যুগে এসে এসবে কেউ বিশ্বাস করে নাকি? তুমি বিশ্বাস করো আর না করো, এসব তো আছে। হুটহাট এইভাবে বের হওয়া উচিত না। তার উপর বৌমাকে একা রেখে চলে এসেছে। আচ্ছা চাচা, অনেক রাত হয়েছে, আপনি তাহলে দোকান বন্ধ করেন। বৃষ্টি তো কিছুটা কমেছে, আমি এখন বাড়ির দিকে যাই। আর ঠিক আছে বাবা, সাবধানে যেও। আর রাস্তায় কাউকে দেখলে অনুসরণ করো না, অথবা কেউ ডাকলে সাড়া দিও না। কেন চাচা, কোনো সমস্যা? ওদের কথা শুনতে হয় বাবা, যেটা বললাম সেটা মাথায় রেখো। ঠিক আছে চাচা, দোয়া করবেন। কাল দিনের বেলা এসে আবার চা খেয়ে যাবনে। বৃষ্টি কিছুটা কমায় রাহাত আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে রওনা হয়। বৃষ্টি কমে যাওয়ায় পথ চিনে বাড়ি ফিরতে আর সমস্যা হচ্ছে না। মাঝপথে কেউ একজন পিছন থেকে রাহাতকে ডাক দেয়। রাহাত, এই রাহাত। কিছুক্ষণের জন্য রাহাত থমকে যায়। কে ডাকলো যেন মনে হলো। পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না রাহাত। পেছনে তো কেউই নেই, মনের ভুল হবে হয়তো। রাহাত হাঁটতে থাকে। রাহাতের পাশ দিয়ে একটা কুকুর রাহাতের দিকে বড় বড় তাকিয়ে ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। রাহাত একটু অবাক হয়ে আশেপাশে তাকিয়ে দেখে
দ্রুত বাড়ির দিকে হাঁটতে হবে। পরিস্থিতি কেমন যেন ঘুমট হয়ে যাচ্ছে, হালকা ভয়ও লাগছে। আমার পিছু পিছু আয়, তোকে বলছি তো, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। চাচা বলেছিল কেউ ডাকলে কোনো সাড়া না দিতে। দ্রুত আমাকে বাড়ি যেতে হবে, রুমিও বাসায় একা আছে। রাহাত বাড়ির কিছুটা সামনেই চলে এসেছে। রাহাত দেখতে পায় রুমি বাড়ি থেকে বের হয়ে রাহাতের উল্টো দিকের পথে দ্রুত হেঁটে যাচ্ছে। রাহাত রুমিকে বাসার বাইরে দেখে ঘাবড়ে যায়। এ কি, রুমি ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেয়ে হয়তো আমাকে খুঁজতে বের হয়েছে। রুমি, আমি এইদিকে। রুমি, ওইদিকে যেও না। রুমি রাহাতের ডাক যেন শুনতেই পাচ্ছে না। রাহাত আর কোনো উপায় না পেয়ে দৌড়ে রুমির কাছে যায়। এই রুমি, কই যাচ্ছ? রুমি চমকে ওঠে, পেছনে তাকায়। আরে তুমি এখানে? তুমি তো আমার সামনে ছিলে। কি বলছো তুমি? আমি তো তোমার কাছে কেবল এলাম। কি উল্টাপাল্টা বলছো? তুমি আমাকে ঘুম থেকে তুলে বারবার বললে বৃষ্টি কমে গেছে, চলো মায়ের কবরটা দেখে আসি। রুমি, আমি তো বাসা থেকে বের হয়েছি আরো 2 ঘন্টা আগে। কি সব বলছো তুমি? দ্রুত বাসায় চলো। রাহাত ও রুমি দুজনেই অনেক প্রশ্ন নিয়ে বাসায় এলো। রাহাত রুমিকে সব খুলে বলল, কখন কিভাবে রাহাত বাসা থেকে বের হয়েছে এবং একটা কালো অবয়বের পিছু করছিল সে। কি হলো বুঝলাম না রুমি, কিন্তু মাঝ রাস্তায় একটা চাচার দোকানে বসেছিলাম। ছোটবেলায় চাচা অনেক আদর করত। সে আমাকে বলল রাতের বেলা বের না হতে, অশরীরী ঘুরে বেড়ায়। তোমাকে বাসায় একা রেখে গেছি বলেও বেশ বকা দিল। আমার জায়গাটা কেমন যেন লাগছে রাহাত, অদ্ভুত। আর এই বাড়িটাতে তো প্রায় কয়েক বছর কেউ থাকে না। আমাদের এখান থেকে কালই চলে যাওয়া উচিত। হ্যাঁ, কাল মায়ের কবরে দোয়া করে আমরা শহরে ফিরে যাব। পরশুদিন থেকে আমার অফিস। রুমি ও রাহাত দুজনে ব্যাপারগুলো শেয়ার করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাহাত রুমি বের হয়েছে রাহাতের মায়ের কবরস্থানে যাওয়ার জন্য। যাওয়ার পথে রাহাত কালকে সেই চাচার দোকানটা অফ দেখতে পায়। দেখো, এই দোকানে কাল চা খেয়েছিলাম। হয়তো অনেক রাতে চাচা বাড়ি ফিরেছে, তাই সকালে এখনো ঘুমাচ্ছে। দোকানটা এখনো খোলেনি। রাহাত ও রুমি কবরস্থানে গিয়ে রাহাতের মায়ের কবরের সামনে দাঁড়ায়। কবরস্থানে রাহাত কিছুটা দূরে হেলাল উদ্দিন নামে একটি কবর দেখতে পায়। কি ব্যাপার? এটা হেলাল চাচার কবর, কিন্তু কাল তো আমি চাচার সাথে কথা বললাম। কি বলছো তুমি? উনি আজ মারা গেলে তো জানাজা হতো, কিন্তু কবর দেখে তো মনে হচ্ছে মাস কয়েক আগের কবর। দুজনকে চিন্তিত দেখে কবরস্থানের দ্বাররক্ষী এগিয়ে আসে। কোনো সমস্যা বাবা? আচ্ছা, এই যে হেলাল চাচা কবে মারা গেছেন? এই মাস 6 আগে মারা গেছেন। কিন্তু আমি তো কবরস্থানে আসার পথে চাচার দোকানে কাল রাতে চাচার সাথে কথা বলতে বলতে চা খেলাম। গ্রামের অনেকেই বলে রাতের বেলা তাকে দোকান খুলে বসতে থাকতে দেখা যায়, কিন্তু আমি কখনো দেখিনি বাপু। শুনেছি একদিন রাতে বাড়ি ফেরার পথে তিনি কোনো এক নরপিশাচ দেখেছিলেন। এরপর থেকে বেশ কিছুদিন অসুস্থ থাকার পর মারা গেছেন। রাহাত, আমার গ্রামটার সুবিধা ঠিকছে না, দ্রুত চলো আমরা চলে যাই। গ্রামে তো এই অদৃশ্য অশরীরী ছিল না, তাহলে এসব কি শুরু হয়েছে গ্রামে?
শোনা যায় কিছু বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু আত্মহত্যা করায় তার লাশ কেউ দাফন করেনি। সেই মেয়ের আত্মা নাকি এখন গ্রামের মানুষদের ক্ষতি করে বেড়ায়। বুঝতে পেরেছি, ঠিক আছে। রাহাত কিছু টাকা পকেট থেকে বের করে কবরস্থানের দ্বাররক্ষীকে দেয়। এই টাকাগুলো রাখুন, কবরস্থানের অবস্থা খুব একটা ভালো না, আপনি কবরগুলো পুনরায় ঠিক করে দিয়েন। রাহাত মায়ের কোলে শুয়ে আছে। রাহাতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রাহাতের মা। বাবা, তোকে ধন্যবাদ আমার কবর ঠিক করে দেওয়ার জন্য। আর কাল তুই বিপদের মুখে পড়তে গেছিলি, তুই আর তোর বউ পিশাচিনীর মায়ায় পড়েছিলি। আমি তোর সামনে এলে তুই আমাকে দেখে খুব ভয় পেতি, কারণ আমি অনেক আগেই গত হয়েছি। তাই তোর হেলাল চাচাকে বলেছিলাম তোকে যেন আটকায়। তুই জানতি না যে হেলাল চাচা মারা গেছে, কিন্তু তোকে যখন আটকালো তখন সেই অশরীরই তোর স্ত্রীকে ক্ষতি করতে নিয়ে যাচ্ছিল। তুই ঠিক সময়ে পৌঁছেছিস বলে কোনো ক্ষতি হয়নি। সাবধানে থাকিস বাবা তোরা। বিদায়। হঠাৎ গাড়ির ব্রেকে রাহাতের ঘুম ভাঙে। রাহাত দেখতে পায় সে গাড়িতে তার স্ত্রী পাশে বসে আছে। রাহাত বুঝতে পারে এতক্ষণ সে আবার স্বপ্ন দেখছিল এবং কাল তাকে এবং তার স্ত্রীকে বিপদের হাত থেকে বাঁচাতে তার মাই সাহায্য করেছে। ধন্যবাদ মা,